দেখো লক্ষ্মী, আজকালকার দিনে টাকাই সবকিছু। আর আমাদের বড় ছেলে অরুণ তো বিদেশে বসে আছে, তাই ওর কাছে টাকা চাওয়াটা আমাদের অধিকার। এতে কোনো লজ্জার ব্যাপার আছে বলে আমি মনে করি না। ঠিক বলেছ, কিন্তু ওই গরিব ঘরের মেয়ে মিনা না থাকলে আমরা আরও বেশি টাকা পেতাম। সব সময় ছেলেকে ভালো ভালো কথা বলে টাকা পাঠানো কমিয়ে দেয়। দাদু, আমি কিন্তু নতুন একটা বাইক কিনবো ঠিক করেছি। বাবাকে আজই ফোন করে বলবো যেন 1 লাখ টাকা তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। আমারও কিন্তু নতুন মোবাইল দরকার। স্কুলে সবাই এত ভালো ভালো ফোন ব্যবহার করে, আর আমি পুরনো ফোন নিয়ে গেলে খুব লজ্জা লাগে। তোমরা কি একবারও ভাবো না তোমাদের বাবা বিদেশে কত কষ্ট করে এই টাকা রোজগার করছে? শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য বারবার টাকা চাওয়া কি ঠিক? মা, তুমি চুপ করো তো। বাবা টাকা পাঠায় আমাদের জন্যেই। আমরা চাইব না তো কে চাইবে বলো? হ্যাঁ মা, তুমি সবসময় আমাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলো, এতে আমাদের খুব খারাপ লাগে। দেখেছ বৌমা, তোমার জন্যেই বাচ্চাগুলো এত দুঃখ পায়। তুমি কখনোই তাদের ভালো চাও না। আমি তো শুধু চাই তারা বুঝুক তাদের বাবার কষ্টের মূল্য কতটা গভীর এবং সত্যি। এসব বড় বড় কথা বলে সংসার চলে না বৌমা। সংসার চলে টাকায়, আর সেই টাকা অরুণ বিদেশে বসে রোজগার করছে। আজ শরীরটা খুব ক্লান্ত লাগছে, তবু কাজ বন্ধ করলে চলবে না, কারণ আমার পরিবারের সমস্ত চাহিদা পূরণ করার দায়িত্বটা আমার একার কাঁধেই রয়েছে। তুমি প্রতিদিন এত বেশি সময় ধরে কাজ করো যে শরীর ভেঙে পড়বে একদিন। একটু বিশ্রাম নেওয়াও কিন্তু খুব জরুরি। বিশ্রাম নিলে তো সংসারের খরচ চলবে না রাজেশ। আমার ছেলে মেয়ে দুজনেই বড় হচ্ছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে সব সহ্য করতেই হবে। তোমার পরিবারের লোকজন কি তোমার কষ্টের কথা বোঝে, নাকি তারা শুধু টাকা পেলেই খুশি থাকে? আমি কখনো তাদের কষ্টের কথা বুঝতে দিই না, কারণ আমি চাই তারা সব সময় ভালো থাকুক এবং কোনো দুঃখ যেন তাদের ছুঁতে না পারে। কিন্তু সবকিছুর একটা সীমা আছে বন্ধু। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তাদের দেখবে কে? আমি ভগবানের ওপর ভরসা রাখি, তিনি নিশ্চয়ই আমার পরিবারকে সব সময় ভালো রাখবেন। তোমার মতো মানুষই সত্যিকারের পরিবারের জন্য বেঁচে থাকে, নিজের জন্য নয়। বাড়িতে মিনাকে অপমান করা হয়। লক্ষ্মী দেবী উচ্চস্বরে বলে, এই মিনা, তুমি আবার এত কম রান্না করলে কেন? আমাদের কি না খেয়ে থাকতে হবে নাকি? মা, ঘরে যে পরিমাণ চাল ডাল ছিল সেই অনুযায়ী রান্না করেছি। আগামী সপ্তাহে বাজার করলে সব ঠিক হয়ে যাবে। তোমার অজুহাত আমরা অনেক শুনেছি। গরিব ঘরের মেয়ে বলে সংসার চালাতে জানো না। আমি যথাসাধ্য চেষ্টা করি সংসারটা ভালোভাবে সামলাতে, কিন্তু সবকিছু তো আমার হাতে নেই বাবা। তুমি যদি অরুণকে বলো টাকা পাঠাতে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তিনি বিদেশে খুব কষ্ট করে কাজ করছেন, বারবার টাকা চাইতে আমার খুব খারাপ লাগে। তাহলে কি আমরা না খেয়ে থাকব তোমার এই মিথ্যে সম্মানের জন্যে? আমি শুধু চাই উনি সুস্থ থাকুন, কারণ উনিই তো এই সংসারের একমাত্র ভরসা। তোমার এই মায়া কান্না আমাদের সামনে দেখিয়ে কোনো লাভ নেই। আমি কারো সাথে তর্ক করতে চাই না, শুধু চাই সংসারটা শান্তিতে থাকুক। ভাই বরুণের প্রতারণার পরিকল্পনা। বরুণ একটা শয়তানি বুদ্ধি বের করে অরুণকে ঠকানোর জন্য। শোনো, দাদার কাছ থেকে কিছু টাকা নেওয়ার একটা নতুন উপায় ভেবেছি। যদি বলি আমার ব্যবসার জন্য জরুরি দরকার, তাহলে নিশ্চয়ই পাঠিয়ে দেবে। হ্যাঁ, ঠিক বলেছ। দাদা তো খুব সরল মানুষ, তোমার কথা সহজেই বিশ্বাস করে নেবে। আমি বলবো, যদি এখন টাকা না পাই তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। তুমি একটু কান্নাকাটি করে বললে আরও ভালো হবে, তাতে সে তাড়াতাড়ি টাকা পাঠাবে। হ্যালো দাদা। হ্যাঁ বরুণ, বল, কেমন যাচ্ছে দিনকাল? ভালো আছিস তো? ভালো নেই দা, কোনো মতো দিনকাল যাচ্ছে। কি রে, এমন করে বলছিস কেন? কি হয়েছে? আমাকে সব খুলে বল তো শুনি। আসলে আমাদের কোম্পানিতে একটা ঝামেলা হয়েছে, তাই ঠিকমতো বেতন পাওয়া যাচ্ছে না। আর শহরের যা খরচ তা তো তুমি জানোই। এসব মিলিয়ে আর চলতে পারছি না। লোকের কাছ থেকে ধার চেয়ে চেয়ে আর দিতেও চাচ্ছে না। এটা তো আর গ্রাম না। কি বলছিস তুই এসব? এমন বিপদে আছিস আর একটি বারও বলিসনি? আমি এক্ষুনি টাকা পাঠাচ্ছি।
লোকের সব টাকা শোধ করে দে, আর কারো কাছ থেকে টাকা ধার নিবি না। টাকা দরকার হলে আমাকে বলবি। ঠিক আছে দাদা। আর শোনো দাদা, বাবাকে তুমি এসব কিচ্ছু বলো না, বাবা শুনলে আবার চিন্তা করবে। ঠিক আছে, আমি বাবাকে কিছু বলবো না। কিছুক্ষণ পর সন্তানদের ফোনে টাকার দাবি। রাহুল ফোন করে বলে, হ্যালো বাবা, আমি ভাবছি একটা নতুন বাইক কিনব, তাই তোমাকে কিছু টাকা পাঠাতে হবে। বাবা, এই মাসে অনেক খরচ হয়ে গেছে, একটু অপেক্ষা করলে কি হয় না? না বাবা, আমারও নতুন ফোন দরকার, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তোমাদের যা দরকার আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটু সময় দাও। আমাদের তো সবসময়ই কিছু না কিছু দরকার থাকে, তুমি না দিলে কে দেবে বলো? আমি তো শুধু চাই তোমরা পড়াশোনায় মন দাও এবং ভালো মানুষ হও। এইসব পরে দেখা যাবে বাবা, আগে আমাদের জিনিসগুলো দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠাতে। তাড়াতাড়ি পাঠিও, দেরি করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এমন করে দিনকাল ভালোই চলছিল। একদিন বিদেশে অরুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অরুণ ক্লান্ত অবস্থায় বলে, আজ সকালে উঠেই মাথাটা খুব ঘুরছিল। মনে হচ্ছে শরীরটা একদম ভেঙে পড়ে গেছে এবং কাজ করার শক্তিটুকুও যেন আর অবশিষ্ট নেই। তোমার মুখটা এত ফ্যাকাশে দেখাচ্ছে যে মনে হচ্ছে এখনই ডাক্তার দেখানো উচিত, না হলে বড় কোনো সমস্যা হতে পারে। ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে, সেই টাকা দিয়ে বরং বাড়িতে পাঠালে সংসারের কাজে লাগবে। সংসারের জন্য নিজের জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয় অরুণদা। আগে তুমি সুস্থ হওয়াটাই সবচেয়ে জরুরি। আমি যদি কাজ বন্ধ করি তাহলে আমার পরিবারের চাহিদা পূরণ হবে কিভাবে? তারা তো আমার উপরেই পুরোপুরি নির্ভর করে আছে। তোমার পরিবারের কি একবারও মনে হয় না যে তুমি মানুষ, কোনো যন্ত্র নও যে সারাক্ষণ কাজ করে যাবে? অরুণ এখন দ্বিধায় পড়ে যায়। শেষ পর্যন্ত সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। আমি ঠিক করেছি কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে যাব, কারণ এই অবস্থায় আর এখানে থাকা সম্ভব নয়। হঠাৎ করে চলে গেলে বাড়ির লোকজন অবাক হয়ে যাবে এবং চিন্তায় পড়ে যাবে। চিন্তা তো তারা তখনই করে যখন টাকা পাঠাতে দেরি হয়। আমার শরীর খারাপের কথা শুনে হয়তো তারা ততটা ভাববেও না। তোমার এই কথাগুলো শুনে খুব খারাপ লাগছে, কারণ পরিবার তো ভালোবাসার জায়গা হওয়ার কথা। ভালোবাসা আছে কিনা জানি না, তবে দায়িত্বটা আমার একারই বলে মনে হয়। তুমি কি নিশ্চিত এই সিদ্ধান্তটাই ঠিক? হ্যাঁ, কারণ আমি নিজে চোখে দেখতে চাই আমার অনুপস্থিতিতে সংসারের অবস্থা কেমন। তাহলে যাও বন্ধু, ভগবান তোমার সাথে থাকুন। নিজের খেয়াল রেখো, কারণ তোমার সুস্থতাই তোমার পরিবারের প্রকৃত সম্পদ। অরুণ বাড়িতে ফিরে এসে সবার আসল রূপ দেখে। আমি বাড়ি ফিরে এসেছি, কিন্তু কেউ যেন আমাকে দেখে খুশি হবার বদলে অবাক হয়ে গেছে। বাবা, তুমি হঠাৎ করে চলে এলে কেন? আগে জানালে আমরা কিছু প্রস্তুতি নিতে পারতাম। তুমি কি আবার বেশি দিন থাকবে, নাকি আবার চলে যাবে বিদেশে? আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ভাবলাম কিছুদিন বাড়িতে থেকে বিশ্রাম নেব। এই সময়ে বাড়ি ফিরে আসাটা মোটেও ঠিক হয়নি। সংসারের খরচ চলবে কিভাবে এখন? তুমি যদি কাজ বন্ধ করো তাহলে আমাদের চলবে কি করে, সেটা কি ভেবে দেখেছো? আমি ভেবেছিলাম তোমরা আমার শরীরের খোঁজ নেবে, কিন্তু তোমরা শুধু টাকার কথাই ভাবছো। আপনি আগে বসুন। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ক্লান্ত। এই বাড়িতে অন্তত একজন আছে যে আমার কষ্টটা বোঝে। অরুণের ওষুধের জন্য কিছু টাকার প্রয়োজন, কিন্তু এখন কেউ সাহায্য করে না। আমার কিছু ওষুধ কেনার জন্য একটু টাকার দরকার। তোমাদের কাছে যদি কিছু থাকে তাহলে দাও। বাবা, আমার কাছে এখন কোনো টাকা নেই। আমি তো নতুন বাইকের জন্য জমাচ্ছি। আমার কাছেও কিছু নেই, কারণ আমি নতুন ফোন কেনার পরিকল্পনা করছি। আমাদের কাছে তো কোনো সঞ্চয় নেই, সব কিছুই তো তোমার পাঠানো টাকায় চলে। তুমি যদি আগেই কিছু টাকা জমিয়ে রাখতে তাহলে এই সমস্যা হতো না। দাদা, আমি তো ব্যবসার জন্য সব টাকা লাগিয়ে দিয়েছি, এখন দিতে পারবো না। এই মুহূর্তে আমাদেরও অনেক প্রয়োজন আছে, তাই সাহায্য করা সম্ভব নয়।
অরুণ পরিবারের লোকে এমন ব্যবহারে মন খারাপ করে ঘরে বসে থাকে। আমি তো ভেবেছিলাম আমি সবাইকে সাহায্য করছি, প্রয়োজনে সবাই আমার পাশে দাঁড়াবে। আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করব। এই কঠিন সময়ে তোমার কথাগুলোই আমার ভরসা। আমি ভাবছি আমার গয়নাগুলো বিক্রি করে আপনার চিকিৎসার জন্য টাকা জোগাড় করব। না, তোমার গয়না বিক্রি করতে হবে না, ওগুলো তোমার শেষ সম্বল। আপনি সুস্থ না থাকলে এই গয়নার কোনো মূল্যই থাকবে না। তুমি সত্যিই একজন আদর্শ স্ত্রী। তোমার এই ত্যাগ আমি কোনোদিন ভুলতে পারবো না। হয়তো এই কঠিন সময়টাই আমাদের জন্য নতুন পথের সূচনা। সংসারের সুখের জন্য সামান্য ত্যাগ করাটা কোনো বড় বিষয় নয়। আমাদের নতুন করে জীবন শুরু করতে হবে। মীরা কাউকে না বলেই বাজারে গয়না বিক্রি করে দেয়। গয়না বিক্রি করে নতুন শুরুর সিদ্ধান্ত নেয়। আমি আজ সকালে বাজারে গিয়ে আমার বিয়ের সময় পাওয়া সোনার চুড়ি আর হারগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে এসেছি, যাতে আপনি চিকিৎসা করাতে পারেন। তুমি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে, কারণ এই গয়নাগুলো তোমার জীবনের স্মৃতি। স্মৃতি দিয়ে সংসার চলে না। আপনার সুস্থতা আর আমাদের ভবিষ্যৎটাই এখন সবচেয়ে বড় বিষয়। তোমার এই ত্যাগের কথা ভাবলে আমার নিজের কাছেই খুব অপরাধী মনে হচ্ছে। আপনি অপরাধী নন। আপনি এই পরিবারের জন্য এতদিন যা করেছেন তার তুলনায় এটা কিছুই নয়। এই টাকাগুলো দিয়ে শুধু চিকিৎসা নয়, আমি একটা ছোট দোকান শুরু করার কথাও ভাবছি। আপনি যদি মনে করেন এতে আমাদের সংসারের উন্নতি হবে, তাহলে অবশ্যই শুরু করুন। নতুন করে জীবন শুরু করতে গেলে অনেক সাহসের দরকার, কিন্তু তুমি পাশে থাকলে আমি পারব। আমি সবসময় আপনার পাশে আছি এবং থাকব, যাই পরিস্থিতি আসুক না কেন। এখন এটা বলুন, দোকানটা কোথায় খোলা যায়? আমি ভাবছি গ্রামের বাজারের মোড়ে একটা ছোট মুদিখানার দোকান খুলব, যাতে নিয়মিত কিছু আয় হয়। বাজারের মোড়টা খুব ভালো জায়গা, কারণ সেখানে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে। আমাদের কাছে খুব বেশি পুঁজি নেই, তাই শুরুটা খুব ছোট পরিসরেই করতে হবে। আমি চাই এই দোকানটা আমাদের আত্মসম্মানের প্রতীক হয়ে উঠুক। আমি কালই বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনব। ছোট থেকেই বড় হওয়ার গল্পগুলোই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক হয়। আপনার পরিশ্রমই একদিন এই দোকানটাকে বড় ব্যবসায় পরিণত করবে। আমি ঘরের দায়িত্ব সামলে আপনাকে দোকানের কাজেও সাহায্য করব। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আজ দোকানের প্রথম দিন। অরুণ মনে মনে ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলে, আজ আমাদের দোকানের প্রথম দিন, তাই ভগবান, তোমার নাম নিয়ে কাজ শুরু করছি। সবকিছু যেন ভালো হয় ভগবান। আমি দোকানের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেছি, যাতে সবকিছু ভালোভাবে চলে। নতুন দোকান খুলেছেন বুঝি? আপনাদের জন্য শুভকামনা রইল। আমাকে 1 কেজি মুগ ডাল দাও, ভালো দেখে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমাদের দোকানে সব জিনিসই ভালো। ধন্যবাদ, আপনার আশীর্বাদই আমাদের জন্য বড় শক্তি। ভাই, একটা সময়ের বড় প্যাকেটগুলো কত করে? একটা দেবেন তো। এই প্যাকেটটা 80 টাকা, আরও বেশি বড় আছে, দেব? সেটা 190 টাকা দাম। না ভাই, আমার অত বড় প্যাকেট লাগবে না, আমার এটাই হয়ে যাবে। কিন্তু এটা তো বাজারে 100 টাকা নেয়। আপনাকে ধন্যবাদ ভাই, আপনার দোকানে সবকিছুই তাজা আর সঠিক দামে পাওয়া যাচ্ছে। আমরা চেষ্টা করব সবসময় ভালো মানের জিনিস রাখতে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় সাফল্য। আজকের বিক্রি দেখে মনে হচ্ছে আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল না। অরুণের সাফল্যের কারণে পরিবারের আচরণে পরিবর্তনের দেখা দেয়। বাবা, তোমার দোকানটা বেশ ভালোই চলছে বলে শুনলাম। হ্যাঁ, ভগবানের কৃপায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমিও মাঝে মাঝে দোকানে সাহায্য করতে পারি যদি দরকার হয়। তোমাদের এই ইচ্ছেটাই আমার কাছে অনেক বড়। আমরা হয়তো তোমাকে ঠিকভাবে বুঝতে পারিনি। তোমার এই সাহসিকতা আমাদের চোখ খুলে দিয়েছে। দাদা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার আগের আচরণের জন্য। দাদা, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য সত্যিই লজ্জিত বোধ করছি।
কারণ এতদিন আমি তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়েছি। ভুল করলে তা স্বীকার করাটাই বড় বিষয়। ভুল সবাই করে, কিন্তু নিজের ভুল বুঝতে পারা আর তা স্বীকার করার সাহস দেখানোই একজন মানুষকে বড় করে তোলে। পরিবারের মধ্যে বোঝাপড়া থাকলেই সুখ আসে। আমরা সবাই মিলে আবার নতুনভাবে শুরু করতে পারি। আজ মনে হচ্ছে আমাদের সংসারে সত্যিই শান্তি ফিরে এসেছে। পরিবার একসাথে থাকলে কোনো সমস্যাই বড় নয়। আমাদের এই সুখ যেন চিরকাল থাকে। যে মানুষ নিঃস্বার্থভাবে পরিবারের জন্য ত্যাগ করে তাকে কখনো অবহেলা করা উচিত নয়। ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।